সবাইকে আজকে আবারও স্বাগত। আজকে আমরা কিছু ভাইবার কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেটা পুরোটাই ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের পোর্শনের উপরে রয়েছে। ঠিক আছে? আমাদের প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা কোন কোন দেশের সাথে রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ যে রয়েছে তার আন্তর্জাতিক সীমানা বলতে কি না, বিভিন্ন দেশের সঙ্গে যখন সীমানা ভাগ করে থাকে সেটাকে বলা থাকে কি আন্তর্জাতিক সীমানা। আর যখন একটি দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে সীমানা ভাগ করে সেটাকে বলা থাকে হচ্ছে কি জাতীয় সীমানা। যে তোমার হচ্ছে রাজ্য সীমানা বা রাজ্য সীমা বা রাজ্যের বর্ডার। আচ্ছা, পশ্চিমবঙ্গ যেটা রয়েছে সেটা মোট 3টি দেশের সঙ্গে সীমানা ভাগ করেছে। এটা হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান। অর্থাৎ যদি আমরা এটা পশ্চিমবঙ্গে ধরে থাকি তাহলে পশ্চিমবঙ্গের ঠিক পূর্ব দিকে রয়েছে হচ্ছে বাংলাদেশ, তারপরে নেপাল রয়েছে, ঠিক উত্তর এবং পশ্চিম এইরকম অংশ বরাবর রয়েছে নেপাল, আর একেবারে উত্তরে এইরকম অংশ বরাবর রয়েছে হচ্ছে ভুটান। তাহলে বাংলাদেশের 3 দিকে 3টে প্রতিবেশী দেশ রয়েছে। পূর্ব দিকে রয়েছে হচ্ছে বাংলাদেশ, তারপরে উত্তর পশ্চিমে রয়েছে হচ্ছে নেপাল এবং ভুটান রয়েছে উত্তর দিকে। পরের প্রশ্ন বলা আছে পশ্চিমবঙ্গের সাথে মোট কয়টি রাজ্যের সীমানা রয়েছে? পশ্চিমবঙ্গের সাথে মোট 5টি রাজ্যের সীমানা রয়েছে। কয়টি রাজ্যের সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের সাথে? মোট 5টি রাজ্যের সীমানা রয়েছে। কি কি? উড়িষ্যা, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, 3 নম্বরে বিহার, 4 হচ্ছে সিকিম এবং 5 হচ্ছে আসাম। উড়িষ্যা হচ্ছে এইখান থেকে এইদিকে নিচের যে অংশটা রয়েছে এটা হচ্ছে উড়িষ্যা, এবং এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত এটা হচ্ছে ঝাড়খণ্ড, আর এখান থেকে উপরের নেপালের বর্ডার পর্যন্ত এটা হচ্ছে বিহার, উপরের এইটুকু অংশটা এটা রয়েছে হচ্ছে সিকিম, আর এদিকে এই অংশটা রয়েছে এটা হচ্ছে অসম। বাকি এটা পুরোটা এটা রয়েছে হচ্ছে বাংলাদেশ, উপরের দিকে এটা রয়েছে ভুটান, আর এখানে রয়েছে নেপাল। তার মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা, এবং রাজ্য সীমানা রয়েছে উড়িষ্যার সঙ্গে, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং অসমের সঙ্গে। চলে যাবো আমাদের পরের প্রশ্ন। বলা হয়েছে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর বলতে কি বোঝায়, বা শিলিগুড়ি করিডোরটা কি? বলেছে দেখো যে উত্তরবঙ্গের যে শিলিগুড়ি রয়েছে, উত্তরবঙ্গ বলতে কোনটা না, আমাদের পশ্চিমবঙ্গের মাঝখান বরাবর গেছে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীর নিচের দিকটাকে বলা থাকে হচ্ছে দক্ষিণবঙ্গ, এবং উপরের দিকটাকে বলা থাকে উত্তরবঙ্গ। ঠিক আছে, তাহলে গঙ্গা নদীর দক্ষিণের দিকটাকে বলা থাকে দক্ষিণবঙ্গ, উত্তরের দিকটাকে বলা থাকে উত্তরবঙ্গ। সে উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে ভারতের একটি সংকীর্ণ ভূখণ্ড রয়েছে যেটাকে বলা থাকে কি চিকেন স্নেক। এটি মূলত মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের অর্থাৎ 7 সিস্টার যে সেদিকে রয়েছে তার 7টি রাজ্য রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি এটা কোনো কারণবশত বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমাদের ভারতের উত্তর পূর্ব দিকে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে অর্থাৎ 7 সিস্টার যেটা রয়েছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হবে। এই যে সংকীর্ণতম অংশ শিলিগুড়ি, এটাকে বলে থাকে কি চিকেনস নেক। চলে যাবো আমাদের পরের প্রশ্ন। বলেছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং এটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি সান্দাকফু, যার উচ্চতা আছে 3636, যেটাকে আমরা 3636ও বলে থাকি। 3636 মিটার, এটা হচ্ছে সান্দাকফুর উচ্চতা। এটি দার্জিলিং শৈলশিরা সিঙ্গলীলা পর্বতশ্রেণী অবস্থিত। আচ্ছা, এটা ছাড়াও এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে যে এখানে কি কি জিনিস রয়েছে। পর্বত দৃশ্যের মধ্যে রয়েছে এভারেস্টের অংশ রয়েছে, কাঞ্চনজঙ্ঘা, লোসেত ও মাকালু সহ বিশ্বের 4টি পর্বতশৃঙ্গের দর্শন মেলে এখান থেকে। আর এই কাঞ্চনজঙ্ঘা পর্বতটাকে ঘুমন্ত বুদ্ধও বলা হয়ে থাকে। ঘুমন্ত বুদ্ধের মতন বলতে বলে এটাকে ঘুমন্ত বুদ্ধ বলা হয়ে থাকে। এটা কি বলে থাকে? ঘুমন্ত বুদ্ধ। নেক্সট বলা হয়েছে এই কি উদ্ভিদ দেখতে পাই এখানে? রোডোডেনড্রন, ম্যাগনোলিয়া, ফার্ন এবং বিভিন্ন প্রকার অর্কিডের 600-রও বেশি প্রজাতি বন এখানে রয়েছে, এবং মার্চ থেকে মে মাস পর্যন্ত এখানে রোডোডেনড্রন ফোটে, আর শীতকালে অক্টোবর থেকে এখানে সময় কি পড়ে? বরফ পড়ে। কারণ বরফ যখন পড়ে তখন পুরোটাই বরফে আচ্ছাদিত হয়ে যায়, ফলে কোনো উদ্ভিদ সেখানে জন্মাতে পারে না। তাই যে সময় তোমার যে তাপমাত্রা বেড়ে যায়, বরফগুলো গলে যায়, তখন সেই সময়ে রোডোডেনড্রন ফোটে। চলে যাবো আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা আছে পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির? না, পশ্চিমবঙ্গের জলবায়ু মূলত ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির বা মৌসুমী জলবায়ু বলা হয়ে থাকে, এবং ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়।
চলে যাবো আমাদের পরের প্রশ্ন বলা আছে পশ্চিমবঙ্গের প্রধান নদী কি এবং এটি কোথায় দুভাগে বিভক্ত হয়েছে? পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা। এটি মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে ভগবানগোলায় দুটি শাখা বিভক্ত হয়েছে। একটি শাখা পদ্মা, যেটা প্রধান শাখাটি, এটি বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নাম নিয়ে, এবং অন্য শাখাটি ভাগীরথী এবং হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। আচ্ছা, বিভাজনের পর থেকে নবদ্বীপ ও মায়াপুর পর্যন্ত রয়েছে ভাগীরথী, এবং তারপর থেকে নিচ পর্যন্ত রয়েছে হচ্ছে হুগলি। হুগলি জেলার পাশ দিয়ে যাওয়ার জন্য বলে থেকে হুগলি, এটাকে বলে থেকে হচ্ছে কি ভাগীরথী। উপরের দিকটাকে বলা থাকে হচ্ছে কি ভাগীরথী, আর নিচের অংশটাকে বলা থাকে হুগলি। সেজন্য পুরোটাকে একসঙ্গে বলা থাকে কি ভাগীরথী হুগলি নদী। চলে যাবো আমাদের পরের প্রশ্ন বলা আছে কোন বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় এবং কেন? দামোদরকে বাংলার দুঃখ বলা হয় কারণ দামোদর নদীতে বন্যার ফলে আগেকার দিনে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হতো বা সমস্যায় পড়তো, তাই এটাকে বাংলার দুঃখ বলা থাকে কারণ নদীতে ভয়াবহ বন্যা হতো। তবে বর্তমানে সেটিকে কী করেছে ডিভিসি প্রকল্প তৈরি করে দেওয়া হয়েছে, যেটা অনেকটাই কী করা গেছে ওইটাকে নিয়ন্ত্রণ করা গেছে। আচ্ছা, ডিভিসির কথা যেহেতু এখানে আসছে তাই বিষয়টাকে যদি আমরা আলাদাভাবে একটু জেনে নিই বিষয়টা। ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটার পুরো নাম হচ্ছে কি দামোদর ভ্যালি কর্পোরেশন। এই দামোদর ভ্যালি 1984 সালে টেনেসি ভ্যালি অথরিটি হয়েছে। তাহলে 1984 সালে টেনেসি ভ্যালি অথরিটির সাহায্যে ডিভিসিটা নির্ণয় করা হয়েছিল, এবং এটি কে রচনা করেছিলেন? এটি রচনা করেছিলেন একজন মার্কিন বিদ, তার নাম হচ্ছে কি ডব্লিউ.এল. ভারদুইন, এবং এটি কাজটা পুরোপুরি শুরু হয়েছিল 1955 সালে। আচ্ছা, 1948, এখানে 84 লিখে দিয়েছি আমি, সরি, 1948 সালে এটি 1948 সালে ভ্যালি অথরিটিতে দায়িত্ব নিয়েছিল এবং কাজটা সম্পন্ন করেছিল 1955 সালে, এবং এটি হচ্ছে আমাদের স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। এটি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। তার প্রশ্ন আছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হবে কি ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন। চলে যাবো আমাদের পরের প্রশ্ন। বলা আছে সুন্দরবনের কি গুরুত্ব রয়েছে? আচ্ছা, সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যেটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে হচ্ছে 1987 সালে। আচ্ছা, 1987 আগে হচ্ছে 1927 সালে এটাকে ভারত সরকার সংরক্ষিত বনভূমি হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তারপরে 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে, আর তার ঠিক 2 বছর পর অর্থাৎ 1989 সালে ভারত সরকার এটাকে আবার কি একটা বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি দিয়েছিল। বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি দিয়েছে। তাহলে তিনটি জিনিস, 87 হয়েছিল সংরক্ষিত বনভূমি, 87 হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্বীকৃতি দিয়ে হচ্ছে ইউনেস্কো, এবং 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি দেওয়া হয়। চলে যাবো আমরা এরপরে কি বলা হয়েছে। আচ্ছা, এটি রয়্যাল বেঙ্গল টাইগারের অবস্থান হিসেবে বিখ্যাত এবং দক্ষিণবঙ্গকে ঘূর্ণিঝড় এবং বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলের হাত থেকে আমাদেরকে কি করে থাকে রক্ষা করে থাকে। আচ্ছা, এছাড়া এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে, দেখো কি না এই সমুদ্র উপকূলবর্তী নোনা জল সবচেয়ে বড় হচ্ছে কি আমাদের এই ম্যানগ্রোভ বনভূমি। এটি সুন্দরবন, যেটি বিশ্বের বৃহত্তম একটি অখণ্ড বনভূমি, মোট 10,000 বর্গ কিলোমিটার জুড়ে এটি অবস্থান করে থাকে, যার মধ্যে 6,517 অর্থাৎ 66% রয়েছে হচ্ছে বাংলাদেশে, এবং বাকি যে 34% সেটা রয়েছে হচ্ছে আমাদের ভারতে। তার মানে সুন্দরবনের বেশিরভাগটা রয়েছে বাংলাদেশে, আমাদের ভারতে রয়েছে মাত্র 34%, আর বাংলাদেশে রয়েছে 66%। চলে যাবো পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে। আর এখানে কারণ হচ্ছে এখানে ধান উৎপাদনটা সব থেকে কে থাকে বেশি হয়ে থাকে।
আচ্ছা, অন্ধ্রপ্রদেশ যে রাজ্য রয়েছে সেটাকে ধানের থালা বা ধানের বাটি বলা হয়ে থাকে। কারণ কি মোট ফসল যত উৎপাদনে তার 70% ধানটাই হচ্ছে এখান থেকে উৎপাদিত হয়ে থাকে। চলে যাই আমাদের পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোথায় চা সবচেয়ে বেশি হয়ে থাকে? দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তাহলে পশ্চিমবঙ্গের চা সবথেকে বেশি কোথায় হয়ে থাকে? দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। দার্জিলিংয়ের চা স্বাদ ও সুগন্ধে পৃথিবী বিখ্যাত। আচ্ছা, এবং এই দার্জিলিংয়ের চাই প্রথম জিআই ট্যাগ পায়। আচ্ছা, এখানে বিষয় নিচের জিনিসটাকে বলা আছে যে দার্জিলিং টি হোল্ড ইন্ডিয়ান ফার্স্ট এভার জিআই, যেটাকে বলা থাকে কি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ তারা কোথাকার জিনিস বা কী ব্যাপার, যেটাকে বলে থাকে জিআই ট্যাগ। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন কোথাকার কী রয়েছে সেটা সম্পর্কে ট্যাগ দেওয়া হয়ে থাকে এবং এটা গ্র্যান্টেড হয়েছিল 2004-এ। কিসের জন্য? না, রেকগনাইজিং ইটস ইউনিক কোয়ালিটি। তার ইউনিক কোয়ালিটির জন্য, তার একটা রেপুটেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ডিরাইভড ফ্রম দ্য স্পেসিফিক, মানে কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেটা সবার থেকে এগুলো থেকে স্পেসিফিক করে থাকে, যেটা সেখানকার অ্যাগ্রো ক্লাইমেটিক কন্ডিশনস দার্জিলিং ডিস্ট্রিক্টের ইন ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, প্রোটেক্টিং ইট ফ্রম দ্য counterfeits and ensuring authenticity for consumer via the official of দার্জিলিং লোগো দিয়ে ওটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছিল দার্জিলিংয়ের চাকে প্রথম। চলে যাবো আমাদের পরের প্রশ্ন। নেক্সট বলা আছে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে রাঢ় অঞ্চল বলা থাকে? ছোটনাগপুর মালভূমি অঞ্চল এবং গাঙ্গেয় সমভূমি অঞ্চলের যে রাঢ় অঞ্চল সেটাকে বলা থাকে। এর মধ্যে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুটো মেদিনীপুরের কিছু অংশ এবং বর্ধমানের কিছু অংশ রয়েছে এবং এটি মাটিটা লাল রঙের হয়ে থাকে, খনিজ সম্পদ বেশি রয়েছে। আচ্ছা, এছাড়া এখানকার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে বলা আছে কি না, এটা ভাগীরথী নদীর পশ্চিম দিক থেকে শুরু করে ছোটনাগপুর মালভূমি পর্যন্ত বিস্তৃত। তাহলে রাঢ় অঞ্চলটা কোথায় রয়েছে? না, রাঢ় অঞ্চলটা ভাগীরথী নদীর পশ্চিম থেকে শুরু করে ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্ত পর্যন্ত বিস্তৃত। কোন কোন জেলা রয়েছে? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কোটোয়া মহকুমা, হুগলির কিছু অংশ, হাওড়ার কিছু অংশ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশ নিয়ে রয়েছে এই রাঢ় অঞ্চল। ঢেউগেলানো ভূমিরূপ, টিলা এবং লাল মাটির প্রাধান্য সব থেকে বেশি রয়েছে এবং এই অজয় নদী রাঢ় নদীকে উত্তর ও দক্ষিণ রাঢ়ে বিভক্ত করেছে। রাঢ় অঞ্চলের উত্তর দিকটাকে উত্তরের অংশ, নিচেটাকে দক্ষিণের অংশ, মাঝখানে গেছে অজয় নদী এবং এটি বাংলার একটি প্রাচীন জনপদ এবং সেন রাজবংশের আদি বসতিস্থল বলে এটাকে মনে করা থাকে। তাহলে রাঢ় অঞ্চলে বা রাঢ় মালভূমি অঞ্চলে কোন রাজবংশের অবস্থান ছিল? সেন বংশের অবস্থান বা আদি বাসস্থান ছিল। এই ছিল আজকের বিষয়। পরের ক্লাসে আমরা প্রত্যেকের জেলা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা ভাইভাতে জিজ্ঞেস করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা ধরে ধরে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা ধরে ধরে বিভিন্ন রকমের ছোট ছোট প্রশ্ন যা কিছু হতে পারে, এক একটা প্রশ্ন ধরে ধরে আমরা পরের দিন থেকে আলোচনা করব। আজকের বিষয়টা সবাইকে কেমন লাগলো জানাবে অবশ্যই। থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই।